সাবধানে থাকবেন। তৃণমূল দেখবেন কোন মুসলমান সংগঠনের নাম দিয়ে, আমি কোড আনকোড বলছি, কোন মুসলমান সংগঠনের নাম দিয়ে রাস্তায় নামাতে চাইবে, এই ফাঁদে আপনারা পা দেবেন না। রাস্তায় যখন নামবার দরকার হবে তখন নামবেন, নামতে বারণ করছি না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রোটেস্ট করবেন। এখন তো একটা নির্বাচিত সরকার চলছে, যেই সরকার চলার পেছনে যে সরকার টিকে আছে, যাদেরকে শুভেন্দু বাবু রাত দিন গালাগালি করছে, তাদের 70% অবদান আছে। তাহলে যাদের ভোটের জন্য সরকার চলছে, তারা ভোটও দেবে, সরকারেও রাখবে, তাদের উপর অত্যাচার হবে, তারা কাল খাবে, তারাই প্রতিবাদ করবে, তাহলে এই সরকার রেখে লাভ নাই। রাখবে কেন রবি ভাই? তোমাকে ভোট দিলাম, তুমি 1.5 লক্ষ টাকার মাইনে পাবে, বিধায়ক হলে 1,22,000 পাবে, তো বিধানসভার মধ্যে ঢুকে বলতে পারছো না কেন? বারাইপুরে মসজিদের ভেতরে পিচ্ছাপ করে ওখানে হিন্দু মুসলমানের বিরুদ্ধে যারা দাঙ্গা লাগাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? ভোট তো তুমি নিচ্ছ, তুমি কেন বলতে পারছো না? বহরমপুরে কালী মন্দির ভেঙে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার যারা প্রচেষ্টা করছে, তার হাতকে গুড়িয়ে দিতে হবে। তুমি কেন বলছো না? তোমার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সরস্বতী পূজা কোথায় হবে না হবে সেই নিয়ে নোংরামি করে যারা বাংলায় একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণের চেষ্টা করছে, অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষের মনের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা ঢুকে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না? কেন বলছো না? তুমি কেন বলছো না জোর গলায়? মমতা ব্যানার্জি অনেক কথা বললে বিধানসভাতে, 1 ঘন্টা 20 মিনিট মতো বক্তব্য দিয়েছে। সত্যি আমি 1 ঘন্টা 20 মিনিটই বক্তব্য শুনেছি। বিজেপির বিরুদ্ধে বলার জন্য অন্যতম একটা বড় অস্ত্র ছিল, সেটা চোপড়ার অস্ত্রটা কি? চোপড়ায় আমরা খবর দেখলাম ওখানে সরস্বতী মূর্তি ভাঙচুর করা হয়েছে। সত্যি আমি একজন ধার্মিক হিসাবে আমাকেও ব্যথা লেগেছে, কারণ আমি আমার ধর্মকে যতটা ভালোবাসি, অন্য ধর্মকে ততটাই রেসপেক্ট করি। এটা আমার ধর্মীয় শিক্ষা। সংবিধান আমাকে অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলার কোনো জায়গা দেয় না, প্রভিশন দেয়নি। খুব কষ্ট লেগেছে। সরস্বতী পুজো যখন করতে দিচ্ছিল না শুনলাম, খুব কষ্ট লেগেছে। পরে খোঁজ নিয়ে দেখলাম ওদের তো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো বিভ্রান্ত ছড়াচ্ছিল। আর এটা চোপড়ার ঘটনা কি দেখলাম, উরি বাবা, চোর মাচায়ে শোর। 1974 সালে একটা ফিল্ম বেরিয়েছিল, তারপরে 2002 সালের দিকে ওটাকে আবার নামটা একই নাম রেখে করেছিল। ফিল্মটা কেন বলছি, বিধানসভায় এখন খুব ডায়লগ চলছে হিন্দি ফিল্মে, জানো তো? আমাদের বিধানসভায়, পশ্চিমবাংলার বিধানসভায় খুব ফিল্মে ধরে ধরে ডায়লগ দিচ্ছে, বসন্তী তেরা নাম কি আয়ে হে, এইসব বলছে। তো ওই সময় আমারও একটু দেখি, একটু চোর মাচায়ে শোর একটা ফিল্ম ছিল, হ্যাঁ হ্যাঁ, 1974-এর প্রথম ওটা বেরিয়েছিল। হিরোকে জানি না, আমি ঠিক সব হিরোকে চিনিও না। তো যেটা বলতে যাচ্ছিলাম, ও চোর মাচায়ে শোর, বিজেপি ওই চোপড়া ঘটনাকে কেন্দ্র করে এই সরস্বতী পূজা ভাঙচুর করেছে, জিহাদি জিহাদি মোল্লা বলে সারাদিন গাল দিয়েছে। আর অ্যারেস্ট কি হয়েছে জানেন? 4 জন অ্যারেস্ট হয়েছে। ধর্মীয় পরিচয় আমি দেখতে চাইছি না, তার রাজনৈতিক পরিচয়টা একটু শুনুন। সে বিজেপির একজন সদস্য এবং ওই পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি। বুঝতে পেরেছেন? চোর মাচায়ে শোর। আরো 3 জন অ্যারেস্ট হয়েছে, সেই 3 জনও বিজেপির সক্রিয় কর্মী। তাহলে মমতা ব্যানার্জিকে এটা তো সামনে রেখে বিধানসভায় কড়া ভাষায় বলা দরকার ছিল যে পশ্চিম বাংলায় তোমরাই ধর্মস্থানগুলোকে আক্রমণ করে তোমরাই রাজ্যের বদনাম করার চেষ্টা করছো, কথা বললেন না। এইটাও না বলার কারণ, এটা নীরব হয়ে গেলেন কেন? 1 ঘন্টা 20 মিনিট, কত টাইম বলুন তো? অনেক কিছু বললেন, এটা বললেন না, এটা বলা না বলে নীরব থেকে গেলেন। এর কারণটাই হচ্ছে এটা যে এক প্রকার যা হচ্ছে হোক। তাহলে উনি তো সরকারের প্রধান, উনি যদি একটা কথা বলে দেয় যে এই পশ্চিম বাংলাতে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি মানে অন্য ধর্মকে যারা ক্রিটিসাইজ করবে, আমি কাউকে রেহাত দেব না, সে যেটাও হতে পারে, যে কেউ। মানে এটা আমি বলছি, আমি বলেছিলাম বিগত দিনে গার্ডেন ব্রিজের ঘটনাকে নিয়ে আমাকে অনেকে গাল দিয়েছে, আমি পরোয়া করি না। কারণ গার্ডেন ব্রিজে দুর্গাপুজোর মাইকের আওয়াজ নাকি বেশি হয়েছিল, সেটার জন্য কোথায় গিয়েছিল? কিছু মানুষজনকে অন্য এলাকা থেকে, ওই এলাকার মুসলমানরা নয়, কিছু এলাকা ছিল বাকি অন্য এলাকার মানুষ নিয়ে সেই পুঞ্জ মণ্ডপে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল। তার সাথে সাথে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। আপনার যদি মনে হয় যে আপনি আপনার ধর্মীয় আচরণ করছেন, অন্য কেউ বাধা দিচ্ছে, আপনি সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারবেন না, এটা অনুচিত, কারণ এটা নিয়ে দাঙ্গা হয়ে যেতে পারে। আপনার কাজ কি হলো? গার্ডেন
ওইখানে পুজো মণ্ডপ ওখান থেকে 300 মিটার দূরে ইচ্ছাকৃতভাবে মাইক নিয়ে এসে করছে। আপনি প্রশাসনকে জানান, 60 ডেসিবেলের বেশি জোরে মাইক বাজাচ্ছে, আপনি জানান। তারও আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, কিন্তু এই ঘটনা তো ঘটে যাচ্ছে পরপর। বারুইপুরের মসজিদের ইমাম সাহেবের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, ওই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার কেউ হয়নি। আপনারা জানেন না, বারুইপুরের কথা বলছি, 10-12 দিনের মধ্যে বড় 3টে ঘটনা ঘটেছে। মসজিদের অপবিত্রতা, ইমাম সাহেবের ঘরে আগুন, একটা মুসলিম সমাজের তার ধর্মীয় পরিচয় তার মুসলিম ফেরিওয়ালাকে মারধর। সংখ্যালঘুদের উপর অত্যাচার তো কোনো জায়গায় সংখ্যাগুরুদের উপর হচ্ছে। সংখ্যালঘু আমার দেখার দরকার নাই, যদি কঠোর হস্তে বলে যেগুলোকে আমি টলারেট করবো না। ধর্ম নিয়ে যারা অন্য ধর্মের সাথে লাগার চেষ্টা করবে, ধর্মকে সামনে রেখে যারা দাঙ্গার পরিবেশ তৈরি করবে, তাদেরকে রেহাত দেব না। জোর গলায় বলছে একবারও, কেন বলছি না বলুন তো? হ্যাঁ, কারণ হচ্ছে এটা, এরা জানে ধর্মে ধর্মে যত লাগালাগি হবে ফায়দা হবে ওদের দুজনের। কাদের দুজনের? দেখুন, এটা বলে আমি শেষ করবো ভাই। একটা কোম্পানির বিভিন্ন জায়গায় আউটলেট হয় না, বিভিন্ন জায়গায় শোরুম হয় না? কোম্পানি কি এক, আর শোরুমগুলো আলাদা আলাদা জায়গায় হয়। তো এই কোম্পানিটার নাম কি বলুন তো? এদের কোম্পানির নাম কি? হ্যাঁ, কি জোরে বলো। এদের কোম্পানি হচ্ছে নাগপুরে হেড অফিস। এরা আলাদা আলাদা খাপ খুলে রেখে দিয়েছে। এতদিন খাপ খুলে রেখেছিল আম আদমি পার্টি। আম আদমি পার্টিকে দিয়ে দায়িত্ব দিয়েছিল, তুমি কংগ্রেসকে ওনাকে শেষ করো। কংগ্রেসের শেষ হয়ে গেছে বাবু, তোমার দায়িত্ব শেষ, তুমি একটু সাইড লাইনে বসো। তো এখানেও ওইটা চলছে, ধর্ম নিরপেক্ষ শক্তিকে শেষ করার জন্য তৃণমূলকে দায়িত্ব দিয়েছে। এখানে যত ধর্মীয় বিভাজন হবে, ভোট দুটো ভাগ হবে, একটা অংশ বিজেপির কাছে যাবে, একটা অংশ তৃণমূলের কাছে যাবে। তাহলে বাকি যারা আছে তাদেরকে রাজনৈতিকভাবে এখানে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। সকালবেলা কোনোদিন উঠে শুনবেন একনাথ সিন্ডের মতো হয়ে গেছে, মহারাষ্ট্রের মতো এখানেও আমাদের পশ্চিমবাংলাও তৃণমূলের বিধায়কগুলো বিজেপিতে গিয়ে সরকার গঠন করলিছে। তখন কি করবেন? অনেকে বলেছিল 2021 সালে বিজেপি চলে আসবে, আইএসএফ এর লড়ার দরকার নাই। আপনারাই বলুন, আপনারা তখন আবুল কামরান, যদি আমরা 10টা আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর মতো বা সংযুক্ত মোর্চার বিধায়ক পাঠাতাম, তাহলে কিন্তু এই অবান্তর বাজেটের বিরুদ্ধে 10 জন মিলে হিলিয়ে ফেলতো। অস্বীকার করেন আপনারা? তো এইটাই 2021 যদি না লড়াই করতাম, তাহলে এই যে 5 বছরে যে অন্যায়গুলো হলো, আনিস খানকে হত্যা, তারপরে আপনার বিদ্যুৎ মন্ডলকে হত্যা, যা অন্যায় হচ্ছে সেগুলো তো বলতে পারছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। সেই আরজি করের কাণ্ড বলতে পারলাম তো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী আরজি কর নিয়ে নীরব থেকে গেলেন। নওশাদ সিদ্দিকীর প্রতিবাদটা করলো তো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করলো তো, সংযুক্ত মোর্চা করলো তো। এইভাবে আপনাদের ভুলিয়ে দেবে 2026-এ এমন সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবে, বলবে এইবারটা ভাই বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে, অন্য কাউকে ভোট দেওয়া যাবে না। তাই আপনাদেরকে শপথ করতে হবে। এবার আপনারা বলবেন কে আসছে দেখার প্রয়োজন নাই, পশ্চিমবাংলার বিধানসভায় নওশাদ সিদ্দিকী 50টা ঢুকাতে হবে। কে আসছে দেখার দরকার নাই, দেখার প্রয়োজন নাই কে আসবে কে যাবে। বিধানসভায় মানুষের জন্য কথা বলার, শ্রমজীবী মানুষের জন্য, মৎস্যচাষীদের জন্য, পাহাড়ের চা শ্রমিকদের জন্য, সমকাজে সমবেতন যারা পাচ্ছে না তাদের জন্য, সিভিক ভলেন্টিয়ারদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, দলিত আদিবাসী মুসলমানদের জন্য, এক কথাই বাংলার নাগরিকের যাতে জীবনযাপনের মান তলানিতে চলে যাচ্ছে সেটাকে টেনে উপরে তুলতে হবে। এই লড়াই যারা করবে সেই রকম 50টা আমি ভেতরে ঢুকাবো। এই দায়িত্ব নিতে হবে আপনাদের। বলছে বেকারত্ব কমে যাচ্ছে, ভালো কথা, আমিও তো চাই বেকারত্ব কমুক। এমন বেকারত্ব কমেছে, একটা তথ্য দিয়ে আমি শেষ করে দিই ভাই। আমাদের গ্রামীণ এলাকায়, ওয়েস্ট বেঙ্গলে গ্রামীণ এলাকার পরিবার পিছু মাসিক গড় খরচ কত জানেন? মানে আমরা কত খরচ করি? 3500 টাকা মতো। আর সিকিমে কত খরচ করে জানেন? সিকিমের একটা মানুষ পরিবার পিছু গড় 9000, প্রায় 10,000 টাকা। আর আমাদের রাজ্যের শহর এলাকাতে সেটা আমাদের প্রায় 5000 টাকা মতো, সিকিমে সেটা 13,000 টাকা। মানে বুঝতে পেরেছেন খরচ করার কথা কেন বললাম? যত ইনকাম করবেন তত খরচ করবেন ভাই। আপনার যদি 50,000 ইনকাম হয়, 20,000 খরচ করবেন চোখ কান বুঝে। আর যদি 10,000 ইনকাম হয়, বলে
কম করো, তাহলে আমাদের বেকারত্ব বলছে কমছে, কিন্তু আমাদের ইনকামটাও কমে যাচ্ছে। আমরা যখন শুধুমাত্র হাতে কিছু টাকা দিয়ে উন্নয়নের জোয়ার বলে চালালে হবে না ভাই, সে কিনতে গিয়ে তো জিভ বেরিয়ে যাচ্ছে মানুষের। তাহলে আমাদেরকে আগে টার্গেট কি রাখতে হবে যে আমাদের কত টাকা আমরা খরচ করতে পারছি, খরচ কিভাবে করব, কেন বেশি পারবো, যখন আমি বেশি টাকা কামাতে পারবো এবং বেশি টাকা কামিয়ে মালটা কম দামে কিনবো। তাই অনুরোধ আপনাদের কাছে, সজাগ সতর্ক থাকবেন। 2026-এর আগে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে ভোট যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে। তাই অনুরোধ, সজাগ সতর্ক থাকবেন। ধর্মের যদি মনে হয় আপনার এলাকার মন্দির মসজিদকে নিয়ে কেউ নোংরামি করছে, দুটো ধর্মের মানুষ সামনে দাঁড়িয়ে যাবেন যে যারা নোংরামি করছে সে যেই ধর্মেরই হোক না কেন তাদেরকে আমরা ছাড়বো না, প্রশাসনের মাধ্যমে তাদেরকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা সজাগ থাকবেন। আর একটা কথা বলি, এখন একটা রিসেন্ট একটা চলছে মসজিদে, অনেক দেখবেন ডিজিটাল ঘড়ি হচ্ছে না এখন, ওটা আপনার এই যা লিখতে হয় কিন্তু ওটা রিমোট সিস্টেমে লিখতে হয়, এই চিপে আপনি ওখানে কি লিখতে চান এটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন। প্রত্যেকটা মসজিদে কম বেশি আছে ডিজিটাল, এখন সুন্দর দেখতে লাগে, কোনো জায়গায় বড় কোনো জায়গায় ছোট, কিন্তু যা এখন আপনি লিখতে চান সেটা কি হয়, আগে কম্পিউটারে ফেলে চিপে সেটাকে লোড করে দিয়ে তারপরে দিতে হয়। ওটাও কিন্তু হ্যাক করা যায়, হ্যাক কোথায় হয়েছিল, বেলডাঙ্গাতে। আর যে ছেলেটি হ্যাক করেছিল সেই ছেলেটি রাজনৈতিক পরিচয় এখন সম্পূর্ণভাবে তৈরি না হলেও তিনি একটা, আপনারা বুঝলেন কোন দলের, সেই দলের ছাত্র প্রতিনিধি হিসাবে তার কলেজে তিনি পলিটিক্স করেন, ছাত্র পলিটিক্স করে। ও আইটি সেলেও আছে, বুঝতে পারছেন সেটা কে, বিজেপি। শুভেন্দু বাবু খুব চিৎকার করছিলেন না, হ্যাঁ, তাই ওটা হ্যাক করা যায়। রিসেন্ট একটা ঘটনা ঘটেছে হাওড়াতে, ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে তাকে হঠাৎ সব উড়িয়ে দিয়ে জয় শ্রীরাম লিখা দিয়ে দিয়েছে। আপনারা উত্তেজিত হয়ে যাবেন না, অনুরোধ করছে এটা। তাহলে কি মানে কেউ যদি আপনার মসজিদে এটা হয় কি করবেন, তখন কি করবেন, কাজ কি থাকবে, ভিডিও করা, ওইটার প্রশাসনকে এসে ভিডিও করে নিও এবং কে করেছে না করেছে এটা প্রশাসনের দায়িত্ব খুঁজে বার করা। এই ধরনের মানে যেরকম ভাবে পারবে দাঙ্গা লাগাবার চেষ্টা চলবে আমাদের রাজ্যে, এটা মাথায় রাখবেন। এটা ঘটেছে অলরেডি, ওই চিপে কি হয়েছে, নামাজ পড়তে গিয়ে দেখে এই লেখা চলে এসছে। তো আপনার আমার এলাকায় তো হতে পারে, বা আপনি ঘড়িটা খারাপ হয়েছেন, তাকে কোনো একটা দোকান থেকে কিনেছেন, আপনার লোকাল দোকানে কিনেছেন, সে বেচারি কলকাতা থেকে নিয়ে এসছে কিনে আপনাকে বিক্রি করেছে, সারাতে দিচ্ছেন, সেও কলকাতায় গিয়ে দিল, ওখানেও তো বদমাইশি করতে পারে ভাই। তাহলে আপনার এই ঘড়িটা উঠেছে বলে লোকাল দোকানদারকে যে জানেন যে কলারটা ধরবেন না, একদম প্রশাসনকে ডেকে টোটাল বিষয়টা উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করবেন। প্রশাসনের দায়িত্ব কি হবে, সত্যটা খুঁজে বার করে তারা কালপিট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। এটা মাথায় থাকবে তো ভাই। এই ধরনের বিভিন্ন ভাবে আপনাদের মধ্যে দুটো জাতেরকে নিয়ে দাঙ্গা লাগাবার অপচেষ্টা চলছে, এটা সহ্য করতে পারছে না। তাপস ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, লক্ষ্মীরা এক জায়গায় কেন বসবে, এরা সহ্য করতে পারছে না। কেন নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, কেন তার 30% খরচ হয়নি, এই প্রশ্নটা না করে। এরা সহ্য করতে পারছে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এসটি এসসি ছেলেদের জন্য লাস্ট 3টে ফিনান্সিয়াল ইয়ারে কেন নতুন একটা হোস্টেল হলো না, এই দাবি না করে। এরা সহ্য করতে পারছে না। ভাঙড়ের যে গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে মুসলমান মেয়েদের পড়াশোনার জন্য, এখনো 8 বছর হয়ে গেল, কেন সেখানে মেয়েরা থেকে পড়াশোনা করতে পারছে না, এই দাবি কেন তুলছে। এরা সহ্য করতে পারছে না। বিধানসভায় আপনারা পৌঁছাননি, বাইরে দাঁড়িয়ে তাপস ব্যানার্জি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন কেড়ে নিচ্ছে, এই আওয়াজটা তুলছে। এরা সহ্য করতে পারছে না, এরা সহ্য করতে পারছে না। বিশ্বজিৎ মাইতি রাস্তায় দাঁড়িয়ে কেন আপনারা দুটো হত্যা করা হলো, এই কথা বলছে, এটা এরা সহ্য করতে পারছে না। এটা কি চাই, বিশ্বজিৎ মাইতি তার ধর্ম নিয়ে বলুক, নওশাদ সিদ্দিকী শুধু মুসলমান করে যাক, তাপস বাবু শুধু ব্রাহ্মণ করে যাক, মানে যে যার আলাদা করে ভাগ করে দাও, মানুষকে এক হতে দিও না। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের এক হয়ে লড়াইয়ের কথা বলছে। আস্তে আস্তে মানুষ আমাদের ছায়াতলে আসছে, অনেক হুমকি চুমকি অনেক কিছু হচ্ছে, কিন্তু মানুষই শেষ কথা বলে। এটা শুধু জানিয়ে রেখে যেতে চাই। পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখুন,
আর এখানে আমাদের আছে তো আমাদের মাস্টার সাহেব, অনেক তিনজনই অনেক সিনিয়র, আরেকজন আছে আপনাদের এলাকার মানুষ, যে 1977 সালের ইতিহাস, 1975 না 74 না 75 যখন যুক্তফ্রন্ট হয়েছিল, 69-77-এর ইতিহাস দেখুন। সেই সময় কিন্তু এত ইন্টারনেট ছিল না, এত যোগাযোগ ছিল না। সেই সময় যারা, সেই তৎকালীন সময় শাসক যারা ছিলেন, তাদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু লড়াই তারা ব্যাপকভাবে দিয়েছিল। কিন্তু এখন তো আমরা লড়াই দিলেও অনেকটা জানতে পারছি, অনেকটা মানুষকে জানাতে পারছি আমার উপরে কি অত্যাচার হয়েছে। আমার এখানে আমার মিনাকার আমার কর্মীর মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরেছে, মেরে অত্যাচার করেছে, কিন্তু সারা রাজ্যের মানুষের কাছে খবরটা আমরা ছড়াতে পেরেছি মিডিয়ার মাধ্যমে। তখন মিডিয়া গুটি কয়েক ছিল, তারপরেও কিন্তু তাদের লক্ষ্যে তারা অবিচাল ছিল যে স্বৈরাচারী শাসকের পতন করেই আমরা স্বস্তির শ্বাস নেব। তো আজকে আমাদের হাতে মিডিয়া আছে, আমাদের হাতে জনগণ আছে, আমাদের আমাদের আইনের প্রতি ভরসা আছে। সেটাকে সামনে রেখে আমাদের লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, যে বিজেপি তৃণমূলকে 2026-এ আমরা বাংলা ছাড়া করে আমরা স্বস্তির নিঃশ্বাস নেব। এই দুটোর একটাও কাউকে আমরা বাংলায় রাখবো না, বাংলা ছাড়া করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই শপথ আমাদেরকে নিতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক কষ্ট করতে হবে, কিন্তু আমাদেরকে লড়াইটা জারি রাখতে হবে। আমি একটা কথা বলি, এই আজকের এই মাস্টার সাহেব যে স্মারকের কথা বললো, সত্যি বলছি আমি, সত্যি শিক্ষার শেষ নাই ভাই, এডুকেশন হ্যাজ নো এন্ড। আমি জানতাম এই যে পেছনে যেটা আছে ওটা কি বলে স্যার, ওই স্মারকের ওই অংশটা কি 21-এর স্মরণে। আমি ভাবতাম আগে এতদিন পর্যন্ত আমার জন্ম মানে যে থেকে জ্ঞান হয়েছে সেই থেকে, যে থেকে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব, আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব যখন যে থেকে আমি স্টাডি করছি, আমি জানতাম এটাই কি বলে আপনার এই স্মারকের পেছনে মানে ছবি ছাড়া এগুলো। তো আমি আজকে সকালে জানতে পারলাম, কেন শিক্ষার কোনো শেষ নেই, আজকে সকালে জানতে পারলাম এগুলো। আচ্ছা একটা কথা বলুন, বিতর্ক যারা তৈরি করতে চাইবে, তো আপনাকেও নিয়ে বিতর্ক করবে, আমাকেও নিয়ে বিতর্ক করবে, বলে নওশাদ দিকে তো ঝরে গেলে কেন, পিছনে লোককে কি পাত্তা দিচ্ছে না, আর আসতে গেলে বলবে এই শালা রোগ হয়ে গেছে, তাই তো। বা কিছু রোগ হয়েছে, ও লম্বা লম্বা পা ফেলার দরকার। আবার লম্বা লম্বা পা ফেললে কি বলবে, যারা হাইট শর্ট তাদেরকে দেখো কেমন হিংসা করছে, যেমন হিংসা করেছিল জার্মানি গত বিশ্বকাপে, একটা ছোট টিমের সাথে খেলছিল, ওদের এক ডিফেন্ডার খিল্লি করে ওদের অন্য টিমের অপোজিট টিমের ফরওয়ার্ডকে খিল্লি করে কেমন লম্বা লম্বা পা ফেলে দৌড়চ্ছিল, গুগল করলে পাওয়া যাবে, নামটা ভুলে যাচ্ছি, জার্মানির একটা ডিফেন্ডার। সেটা বলবেন নওশাদ সিদ্দিকী ওই করছে, যাবো কোথায়। ও যে ভাষণ দিচ্ছে তারও দেখবেন ছবি লাগিয়ে পোস্টার হচ্ছে, ঠিক আছে, তার ছোট নেই। আর যারা আমাদের এই ভাষার জন্য লড়াই করলো, এটা রাজনৈতিক মঞ্চে তার ছবি লাগালে এত বিতর্ক কেন। শরীয়তের যেটা আছে সেটাকে আমরা পূর্ণ করি, সেখানে আমরা একটা কলম চালাবো না, এখানে কলম চালাবার জায়গাতেও নাই। কোন কোন ধর্মের ভাষায় যেগুলো যা বারণ আছে সেগুলোকে করতে হবে, তা আমাদের দায়িত্ব সেটা। আমরা এটা একটা এই মঞ্চটাতে আমাদের কি কারণে আসছি সেটা জানতে হবে। এই নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি যারা চড়ানোর চেষ্টা করছে তাদের কথায় কর্ণপাত করার দরকার নেই। আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা এটাকে লাগিয়ে বেশ করেছি, না লাগালে তার হাত কেটে নেবো, কেউ যদি লাগাই তার হাত কেটে নেবো, না লাগালে আপনার কি বলে, যেমন লাগালে হাত কেটে নেবো আমরা বলছি না, আর না লাগালে ওর বিরুদ্ধে এটাও বলবো না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আছি, মতামত তার জায়গায় তাকে সম্মান আমরা অবশ্যই দেবো। হ্যাঁ, আমরা কেন তাকে স্মরণ করছি আজকের দিনে, তাদের লড়াইয়ের জন্য আমরা বুক খুলে বলতে পারি আমরা বাঙালি। ভাষার জন্য যদি আমরা জান দিতে পারি, তাহলে আমার অধিকার বাকিগুলোর জন্য আমরা পিছপা হব না। যারা আমার অধিকার কাটতে চাইছে, সেই আমার অধিকারের মধ্যে দেবত্ব সম্পত্তি পড়তে পারে, আমার অধিকারের মধ্যে রিফিউজি ল্যান্ড পড়তে পারে, আমার অধিকারের মধ্যে ওয়াকফ সম্পত্তি পড়তে পারে। আমার অধিকার যারা কেড়ে নিতে চাইবে তাকে আমরা ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবো। তার প্রস্তুতি আগামী দিনে আপনাদেরকে নিতে হবে, আজ থেকেই তার শুরু করুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আজকেও আমি আমার সেই 1952-র 21শে ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারি ভাষার জন্য যারা জীবনকে উৎসর্গ করলো, বা ওই পিরিয়ডে যারা লড়াই করে গেল, লাল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা বললো, যাকে লাল মৌলানা নামে আমরা জানি, তারও যে লড়াই সেটাকে আমরা কর্নিশ জানিয়ে আজকের এই সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এখানেই সমাপ্ত করা হলো। ধন্যবাদ।